এই বাংলাদেশ সেনাবাহিনী গত সরকারের সময় বা গত বছর জুলাই আগস্টে যখন কথায় কথায় শোনা যেত স্যাংশনের কথা আমেরিকার, বিশেষ করে স্টেট ডিপার্টমেন্টে এটি বলা হতো, সেনাবাহিনীকে, র্যাবকে, বিজিবিকে কিংবা বাংলাদেশের সরকারকে, মন্ত্রীকে একটু হলেই ধমক দেওয়া হইতো যে এই স্যাংশন হবে, নিষেধাজ্ঞা দেওয়া হবে। তাহলে গোপালগঞ্জে যে হত্যাকাণ্ডটা হলো সেনাবাহিনী যেটি করলো, এখন কি সেনাবাহিনী এবং এটির দায়িত্ব সরকারের, এই ক্ষেত্রে স্যাংশনের কোনো আলামত আছে কিনা বা কোনো ধরনের কোনো কিছু আপনি টের পাচ্ছেন কিনা বা কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত কিছু আছে কিনা? যে কথাটা এখানে খুবই প্রযোজ্য বলা, সেটা আমি বলে রাখি যে বাংলাদেশের গত 18 সন থেকে স্টেট ডিপার্টমেন্টের যে বাংলাদেশ সম্বন্ধে যে বিষয়গুলো কথা বলা হতো, এটা আসলে আমেরিকান অ্যাক্টিভিটিস ছিল, সরাসরি বলি আমেরিকান অ্যাক্টিভিটিস। কারণ সেখানে যদি প্রশ্ন এরকম হতো যে কথার কথা যে পিটার হাঁস ও একজন বলছে ওনাকে হাঁসের মতন কেটে খেয়ে ফেলবে, সেটাও তারা প্রতিক্রিয়া জানে, কারণ এটা তাদের প্রয়োজন। মানে এটা তারা মেটিকুলাসলি ডিজাইন তো তারাই তৈরি করছে, অতএব এটা যে বাংলাদেশ সম্বন্ধে বলতে হবে। এবং সেখানে এক চেয়ারম্যান বলছে যে মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, সেটা আর নিয়ম। এখন ঘটনা হলো এই সরকার তো হলো স্থিতি অবস্থায়, জনপ্রিয় ট্রাম্প প্রশাসন, ট্রাম্প ইজ ভেরি পপুলার ইন আমেরিকা। ট্রাম্পের একটা প্রশংসা করতেই হবে, উনি যে কথা বলেন মুখে সেই কথাটা উনি করেন। উনি কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন পুটিনের উপর যে আমি বিশ্বাস করেছিলাম আপনার সাথে আমি 7 দিনে করে বলবো, শান্তি করে বলবো, কিন্তু পুটিন তো প্লেয়ার। পুটিন ইজ এ জিও পলিটিক্যাল প্লেয়ার এবং শক্তিশালী প্লেয়ার এবং পরীক্ষিত, মানে যেটাকে বলে স্কিল। সেইখানে এই জনপ্রিয় প্রেসিডেন্ট, ওনাদের অবস্থান কিন্তু বাংলাদেশ নিয়ে স্থিতিশীল অন্য একটা কারণে। সেটা বলি, তাদের এটা প্রজেক্ট ছিল না, এটা এই সরকারের প্রজেক্ট নয়। তবে আমেরিকার যে বিষয়টা নিয়ে আমি তুলে ধরতে চাই, আমেরিকার বিষয়টা হলো আমেরিকা কখনোই ব্যক্তিগত ভাবে আমার সাথে সম্পর্ক ভালো নাই বলে রেজিম চেঞ্জে যায় না। দে হ্যাভ প্রজেক্ট ফর 30 years, ইটস আ মিনিমাম। এই 30 years, আজ থেকে 30 years পরে ওই অঞ্চলে কি দেখতে চাই, এইটা কিন্তু কোনো প্রেসিডেন্ট এসে সরাতে পারে না, চেঞ্জ করতে পারে না। এর কারণ হলো তাহলে তাদের এই 30 বছরের ইনভেস্টমেন্ট তো নষ্ট হয়ে যায়, তাই না? অতএব আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেওয়ার সাথে সাথেই উনি প্রথম সপ্তাহে বললেন $29 মিলিয়ন বাংলাদেশের 2 জনের নামে দেওয়া হলো। এটা কি বিষয়, এটা একটু খুঁজে টুজে দেখো। তো সেই সময় পর্যন্ত কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশের এই যে বলা হয় যে ওয়ার্ল্ড ওয়াইড প্লেয়ার ডক্টর ইউনূসকে কারা বসেছে, কেন বসেছে, সেটা তো ওনাকে ব্রিফ করা হয়নি ততক্ষণ পর্যন্ত। যখন এটা ব্রিফিং এ চলে আসছে, বাইডেন, ওই স্লিপি বাইডেন বলেন, তো উনি স্লিপি বাইডেন বলেন এবং সিএনএন কে ফেক নিউজ বলেন যে করছে, আচ্ছা দেখা যাক ওইখানে কি হচ্ছে, আমাদের কে ওইখানে। তাতে বিষয়টা হলো তারা দেখছে যে সুবিধা আমেরিকা পাচ্ছে, এই সরকারের এজেন্ডা না। এই জন্য তারা এইভাবে যে আজকে নতুন ভিসা নীতি, আমকটা র্যাবের বিরুদ্ধে স্যাংশন, 2টা পুলিশ অফিসারের বিরুদ্ধে স্যাংশন, আর্মি প্রধানের উপর স্যাংশন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দিস ইজ দেয়ার অ্যাক্টিভিটিস, এটা তাদের অ্যাক্টিভিটি। এটা শুধু ওই ব্যাটারে তারাই পয়সা দিত, তারাই আগে বলে দিত তুমি এই প্রশ্ন আজকে করো। আর প্রশ্ন করার জন্য প্রয়োজন ছিল না তো। তৎকালীন বা বাংলাদেশ যারা পরিচালনা করতো তারা এমন কথা বলতো, ওইটাই প্রশ্ন হয়ে যেত। প্রতিদিনই ইউএস এর বিরুদ্ধে একটা কথা বলা, আমি তো ভেবে চেকা খেয়ে যেতাম যে ওকে, তো প্রশ্ন তো রেডি, উত্তরও রেডি। আমি যেটা বোম ফাটাই সেটা নিয়ে আমাকে আসলে মানে অনেকটা, আমি তো আসলে এখনো লেখা শুরু করার সময় পাইনি। এটা নিয়ে আমাকে কঠিন সমস্যা তৈরি হতে ছিল। সেটা হলো যে বাংলাদেশে আমেরিকান যে রাষ্ট্রদূত বা এম্বাসি, তারা ডয়চে ভেলের একটা নিউজ শেয়ার করে তাদের ফেসবুকে। আমি পরের দিনই গিয়ে এটা ছবি দেখে প্রশ্ন করি যে ইউএস এম্বাসি বাংলাদেশে কি রাজনীতি করে কিনা।
কারণ যদি তারা রাজনীতি না করে তাহলে আমার সংবাদ তারা শেয়ার করে না, তারা ডয়চে ওয়েলের সংবাদ শেয়ার করলো কেন? তারা তো একটা নির্দিষ্ট পত্রিকার সংবাদ শেয়ার করার কথা নয়, তারা তো নিজেদের উইং আছে, নিজেরা প্রডিউস করতে পারে সংবাদ। উনি বললেন থতম থেকে, আই ডু নট নো দিস রাইট নাও, কিন্তু আমি তোমাকে উত্তর দিব। আমাকে সেই রাতে বলবো বহু কিছু হয়েছে। বাংলাদেশ এম্বাসি, বাংলাদেশ থেকেও আমাকে ফোন করা হয়েছিল, আমি তাদের সাথে কমিউনিকেট করিনি, আমি তাদেরকে বলছি যে আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। কিন্তু এই যে সাহসিকতার কথা আর কি, যে এটা একদম ভিত অনেকটা নড়ে টরে বসে, যারে সব করলি তো পরে 2 ঘন্টার ভিতরে ওরা সরিয়ে ফেলে, কিন্তু সত্যি সরিয়ে ফেলে, আচ্ছা একদম সরিয়ে ফেলে। সো অতএব অনেক কিছু বিষয় আছে যে এই বিষয়গুলো আমরা দেখি বুঝি, কিন্তু অফ দ্য রেকর্ড আমরা এটা সম্ভব নয়। তবে অবস্থাটা হলো স্থিতিশীল, এটা হুট করে করা যাবে না যে এখানে বাংলাদেশে আমরা, যেমন আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করব। যেদিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বললেন যে ঘোষণা বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করা, আমি 3rd 4th রতে, সামনে আমাদের সামনের রতে 2য় 3য় রতে সবসময় পৃথিবীর সকল নামি দামি সাংবাদিকরা বসে, যাদেরকে আমরা দেখতে পাই বিভিন্ন টেলিভিশন। সেখানে একদম সামনের সারির প্রথম ডান দিকের ফার্স্ট সিটে যিনি বসা, আমি ইচ্ছা করি ওনার নামটা এখনো বললাম না, খুব সিনিয়র সাংবাদিক, উনি বলছেন মিথ্যা কথা। ম্যাথিউ মিলার থেমে হেসে দিয়ে বলে যে কি মিথ্যা কথা, যে তুমি যেটা বলতেছো এটা পুরো মিথ্যা কথা। তুমি বলতেছো নতুন ভিসা নীতি, আমেরিকাতে নতুন ভিসা নীতি করতে তো পার্লামেন্টে যেতে হয়, পাশ করাতে হয়, তুমি নিজে নতুন ভিসা নীতি তৈরি করলা কিভাবে? তুমি যেটা বলছো এটা আমেরিকার আজকে 50, 60, 100 বছর পুরাতন ভিসা নীতি, যেটাকে তুমি বলছো এখন বাংলাদেশের জন্য আমরা প্রয়োগ করব, এটা নতুন ভিসা নীতি নয়, এটা বোধহয় 8C সামথিং নাম্বার এখন, বা 10C। এটা হলো আমেরিকাতে যে কোনো ব্যক্তি, আপনি আমি যে কোনো ব্যক্তি আমেরিকাতে যে কোনো কাজের জন্য ভিসার আবেদন করবে, তাকে এই স্ক্রুটিনির ভিতর দিয়ে যেতে হবে। এই ভিসা যে এই ন্যাশনাল সিকিউরিটির জন্য সে কোনো ধরনের কিনা, মানে কোনো ধরনের সিকিউরিটি রিস্ক আছে কিনা, এটা বলবৎ ফর এভরি টাইম। তুমি এখন যেটা করছো এটা জাস্ট এ পলিটিক্স, এটা বলছে লম্বা করে বলছে, জাস্ট এ পলিটিক্স টু প্রেশারাইজ বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য নতুন ভিসা দিচ্ছি। দিস ইজ নট এ নতুন ভিসা দিচ্ছি। এই ধরনের খেলা হয়। হ্যাঁ, গোপালগঞ্জের ইস্যুটা প্রশ্ন করার এখন পর্যন্ত সুযোগ পেয়েছেন বা করবেন? সরাসরি ফিজিক্যালি প্রশ্ন করার সুযোগ হয়নি, কিন্তু আমি লিখিতভাবে সাবমিট করেছি। যেহেতু আজকে উইকেন্ড হয়ে গেল, আমি প্রতিনিয়তই লক্ষ্য রাখছি তারা কোনো আমি এখনই দেখে নিই না, এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি। তবে যখনই সুযোগ হবে তখনই করবো, আমার তো সমস্ত কিছু রেডি। আমি ছিলাম বৃহস্পতিবার দিন ছিলাম প্রায় 2 ঘন্টা ব্যাপী কিন্তু সেদিন সিরিয়া নিয়ে আমাদের অনেক প্রায় 20-25 জন সাংবাদিক উপস্থিত ছিল, তারা খুবই হাই লেভেল সাংবাদিক, সো উনাকে তুলোধনো করে ফেলে আর কি। তারপর আর সময় করে উঠে জানি, তবে এটা যদিও ওই দিন করতে পারলে বেটার হতো, বাট ইট ইজ অলরেডি রেকর্ড। আমি আজকেও জেনেছি যে বাংলাদেশ সেনাবাহিনী যেমন গোপালগঞ্জে অভিযান চালাচ্ছে, পাশাপাশি সেনাবাহিনীর ভিতরে অর্থাৎ ক্যান্টনমেন্টের মধ্যেও একটা বড় ধরনের শোরগোল চলছে, এবং আপনার কাছেও নিশ্চয়ই কিছু নতুন খবর আমরা পাবো, মানুষকে জানাতে পারবো। আপনি যদি একটু বলেন এখন কি ঘটছে সেনাবাহিনীর ভিতরে, বা কি চলছে এই গোপালগঞ্জের অভিযান নিয়ে, হত্যাকাণ্ড নিয়ে? ইতিমধ্যে এটা সার্বিকভাবে প্রমাণিত যে এই মেটিকুলাসলি ডিজাইনের অংশের মূল কারিগর বা ঠিকাদার হলো বাংলাদেশ আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী। কারণ যে মার্চ টু গোপালগঞ্জে যাচ্ছে, এটা তো উগ্রবাদ। এটাকে আপনারা বাংলাদেশ সেনাবাহিনী আপনারা শুধু সাপোর্ট করছেন না, তাদের পক্ষ নিয়ে সেদিন সাধারণ মানুষের উপর গুলি চালালেন।
গুলি চালানোর ভিডিও ফুটেজ, আমরা মন গড়া কথা বলছি না, সেই ভিডিও ফুটেজ আপনারা আল জাজিরার যে ছবি আমরা দেখতে পেলাম, এই ছবিটা আসলে অন্য কারো কাছ থেকে আমরা পাইনি, আল জাজিরার কাছ থেকে ট্যাঙ্ক দিয়ে যেভাবে চতুর্দিকে আগুন, এটা তো আমরা বৈরুতে এরকম দেখছি না, আমরা যেটা দেখতে পাচ্ছি গাজাতে এরকম দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা এই যে গোপালগঞ্জকে যে একটি গাজাতে রূপান্তরিত করলো ডক্টর ইউনূসের তো এই মেটিকুলাসলি ডিজাইন সরকার, কিন্তু এখন যে কথাটা বলছিলাম যে আমরা কি মরিয়া প্রমাণ করিব জীবিত ছিলাম না, আর প্রমাণের প্রয়োজন নেই, আর এসিড টেস্টের প্রয়োজন নেই যে এই বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনের মৌলিক কারিগর ঠিকাদার বাংলাদেশ, আর কোনো টেস্টের প্রয়োজন নেই, কারণ 3 তারিখে আপনারা ডিজাইনের অংশ হিসেবে কাজ করেছেন। আপনারা বাংলাদেশের তৎকালীন সরকারের রাজনৈতিক উইংকে বলেছেন যে আপনারা রাস্তায় 5 তারিখে আসবেন না, তাতে গোলা হবে, 2 পক্ষের মারামারি হবে, এটা আমরা চাই না, আমরা তাদেরকে কন্ট্রোল করতে পারবো। তারপরে তাদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে আপনি কি করলেন, সারা বাংলাদেশে আর্মি নামিয়ে দিয়ে সব একমাত্র প্রতিপক্ষ তৈরি করলেন আর কি আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ, এবং তাদের বাড়িতে হানা দিচ্ছেন, তাদেরকে হত্যা করছেন, যেসবগুলোর হাজার হাজার ডকুমেন্ট আমাদের কাছে আছে। তারপরেও আবার আপনি ওয়াকার সাহেব 2 বার এসে বললেন নো মোর, হ্যাঁ, এনাফ ইজ এনাফ, এসবগুলো কিন্তু সবই হলো যাতে করে কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলতে না পারে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ সেটা বিশ্বাস করে গেছে, বাংলাদেশের জনগণ সেটা বিশ্বাস করে গেছে। কিন্তু আপনারা যে আসলে কুমির, যে আসলে শেয়াল, আসলে ধূর্ত, এবং সেটার প্রমাণ আপনার ধৈর্যের বাঁধ আপনাদেরই ভেঙে গেল যখন জনগণ রাস্তায় নেমে আসলো। বিশ্লেষণটা করে দিই, নিবন্ধিত থাকুক আর না থাকুক, বাংলাদেশের প্রচলিত আইন মেনে তারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই তারা তাদের প্রচার করবে, এটা মৌলিক স্বাধীনতা, যদিও বাংলাদেশ আওয়ামী লীগের এই মৌলিক স্বাধীনতাকে তারা হরণ করে। সরকারি আমাদের কোনো সরকারি দল নেই, তাহলে সরকারের সমস্ত প্রোটোকল আপনারা কিভাবে দেন এই পার্টির এই কয়েকজন মানুষকে? এবং তারা এখন সিচুয়েশনটা আরেকভাবে বিশ্লেষণ করে, তারা গেল সেখানে পদযাত্রা সব জায়গায়, এখানে মিলিটেন্ট ওয়ার্ড ইউজ করে তারা গেল এখানে মার্চ টু গোপালগঞ্জ, এবং তাদের নেতারা বুলডোজার কোথায় পাওয়া যায়, অমুক কোথায়, এসবগুলো কন্ট্রাক্ট করলো, এবং সেখানে নেতাদের যখন পৌঁছতে পারলো না তখন আর্মির সাহায্যে তারা পৌঁছার পর স্টেজে উঠে যখন তারা জাতির পিতার উপর তারা অকথ্য ভাষায় কথা বলছে, তখন চতুর্দিক থেকে কারণ ওনাদের মিটিং এ ছিল তাদের গুন্ডা পান্ডা যে সকলগুলো বাংলাদেশের চেহারা দেখা যায় না, তাদের হাতে ককটেল, চতুর্দিক থেকে মানুষ তাদেরকে আক্রমণ করে তাদের মিটিং ভণ্ডুল করে দেয়। সেখানে কোথাও তো কোনো পুলিশকে আক্রমণ করতে দেখিনি, সেখানে তো কোনো আর্মিকে আক্রমণ করতে দেখিনি, সেখানে কোনো আর্মির সাথে তো সংঘর্ষ হয়নি, অতএব আর্মি কেন গুলি করবে? আপনারা না বলেছিলেন যে তারা ডিসিশন নিয়েছেন জনগণের উপর তারা গুলি করবেন না, তাহলে এরা কি জনগণ নয়? এই যে জনগণের উপর আর্মি গুলি করবে না, এখন তার গুলি করছে একটা নির্দিষ্ট গোষ্ঠীর উপর নির্দিষ্ট জায়গায় এবং চতুর্দিকে কভার করুন। অতএব এই এনক্লেভটা বাংলাদেশের অংশ কি নয়? এখানে তো আসলে এটা গণহত্যা, এই গণহত্যা নতুন সময়ে এখন পৃথিবীব্যাপী এই গণহত্যা যে সেখানে সংগঠিত হচ্ছে, আমার আর আপনার এই মুহূর্তে শক্তি নেই সেখানকে প্রতিহত করার। একমাত্র শক্তি তারা জনগণ, যেমন জনগণ খুব ফুঁসে উঠেছে, সেখানে আর্মিকে সরাসরি নিয়োগ দেওয়া হলো। আসলে আর্মি এই ক্ষমতাটা পাকিস্তানি স্টাইলে ব্যবহার করছে, যে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ আর্মি 2 বার ক্ষমতা দখল করলো, কিন্তু জনগণের আন্দোলনে তারা থাকতে পারলো না, পাকিস্তানি স্টাইলে দেশ চালাতে পারলো না। এখন এটা পুরাপুরি হলো পাকিস্তানি একটা প্রজেক্ট, যে পাকিস্তান যেভাবে তার 47 সনে জন্মের পর থেকে আজ পর্যন্ত সেখানে একজন ইমরানকে নিয়ে আসে, আরেকজনকে নিয়ে আসে, এখন আরেকজনকে নিয়ে আসে, তাদেরকে 5 বছর কভার করতে দেয় না, তাদেরকে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে ক্ষমতায় বসায় এবং তাদের কথায় চলে। সেই একই প্রজেক্ট বাংলাদেশে এই আর্মি কায়েম করছে, কারণ এই প্রোডাক্ট, এই পুরো আর্মিটাই এখন জামাত নিয়ন্ত্রিত। বা জামাত যদি আপনারা কেউ বলেন আমি রাজনৈতিক কথা বলছি, ভুলে যান
জঙ্গিবাদ নিয়ন্ত্রিত, যেই জঙ্গিবাদের সাথে হলো বাঙালির সার্বভৌমত্ব, আমাদের 4 স্তম্ভ, আমাদের ধর্মনিরপেক্ষতা, এই সকল গুলো না 71। তাহলে শেখ মুজিবের বাড়ি তুমি ভাঙবে কেন? না হলে তুমি কারণ তোমার রাজনীতি যদি হয় ক্ষমতার রাজনীতি, তাহলে অবশ্যই তুমি যেরকম শেখ হাসিনার বিরোধী, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখন বিএনপি বিরোধী। আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট, নোবডি হ্যাজ এনি প্রবলেম উইথ দ্যাট। কিন্তু খবর কি হলো, 71 মুছে দিতে হবে, সব 71 ভেঙে দিচ্ছে। বঙ্গবন্ধুর বিরুদ্ধে তোমাদের কথা থাকার তো কোনো কারণ নেই। অতএব এই কারণটা হলো এই আর্মি, তারা এই ওগুলো অসভ্য ছেলেকে সামনে রেখে তারা ক্ষমতার থাকতে চায়, যেটা কভার আপ করতে চায়। একটা বিষয় হলো যে পাকিস্তানি স্টাইলে আর্মি ক্ষমতা থাকবে। থ্যাংক ইউ।